নমস্কার। আমার ঠিক ঠিক দেখা সু যাচ্ছে? হ্যাঁ স্যার, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হুম, হুম, ঠিক আছে স্যার, আমরা লাইভে আছি আমি। হুম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নমস্কার। শুভ সন্ধ্যা সবাইকে, বৃষ্টি মুখরিত দিনের শুভেচ্ছা। আমরা আবার হাজির হয়েছি একাডেমি অফ ফোকলোর এবং ডক্টর অনির্বাণ রশিদের যুগ্ম আয়োজনে আব্দুর রশিদ চৌধুরী স্মারক বক্তৃতামালার আজ ষষ্ঠতম বক্তৃতা। আমরা শুনবো যে বিষয়, সেটি হলো রূপকথার যাবতীয় আবহ। এবং আজকে আমাদের বক্তা একজন অত্যন্ত কৃতি মানুষ, অধ্যাপক ডক্টর রিতম মুখোপাধ্যায়। তিনি প্রেসিডেন্সি কলেজে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ান। আমরা আন্তরিকভাবে ধন্য স্যার আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং বলবেন আমাদের এই বিষয়টা নিয়ে। আমি খুব সামান্য ছোট করে, আমাদের একটু দেরি হয়ে গেছে স্ট্রিমটা শুরু করতে, আমি সেই কারণে খুব সংক্ষিপ্ত একটা পরিচয় এটা তো দিতেই হবে ফর্মালিটি হিসাবে। স্যার মানে ডক্টর অধ্যাপক রিতম মুখোপাধ্যায়, তিনি কবি ও প্রাবন্ধিক হিসেবে সমধিক পরিচিত আমাদের মধ্যে। প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তার পিএইচডির বিষয় ছিল রবীন্দ্র পরবর্তী বাঙালি কবির ঈশ্বর ভাবনা। তিনি অংশকালীন এবং পূর্ণ সময় মিলিয়ে অধ্যাপনা করেছেন প্রায় 12 বছর এবং বিবিধ পুরস্কার পেয়েছেন। শরৎ সমিতি পুরস্কার, একাধিক রৌপ্য পদক এবং বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ পদক। সাহিত্য চর্চার জন্য পেয়েছেন কৃত্তিবাস, অভিযাত্রী, কথাকৃতি ইত্যাদি পত্রিকার সম্মাননা। আপাতত স্যারের প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ 6টি, সম্পাদিত সংকলন 4টি এবং কাব্য পুস্তিকা 5টি। আমরা বুঝতেই পারছি স্যারের পড়াশোনার জায়গাটা কত বড়। লিটল ম্যাগাজিন, দৈনিক সংবাদপত্র, দেশ, মাসিক কীর্তিবাস ইত্যাদি বাণিজ্যিক পত্রিকায় তিনি নিয়মিত লেখেন। চর্চার বিষয় তুলনামূলক সাহিত্য, কাব্য, কবিতা, অনুবাদ তত্ত্ব, ইকো ক্রিটিসিজম ইত্যাদি। অনেকগুলি কাব্যগ্রন্থ স্যারের রয়েছে, তার মধ্যে দু একটি জ্যোৎস্নার অ্যালবাম খুলে, কবিতার জোড়া কলম, মেধাবী ব্লেডের ভাষা। সম্পাদিত কিছু পুস্তক রয়েছে, স্যারের বই রয়েছে, একক এবং যুগ্ম সম্পাদনা অবশ্যই। গোর্কির মাদার, বহুস্বর সঙ্গতি, শতবর্ষে মানিক জিজ্ঞাসা, রবীন্দ্র উত্তর বাংলা কবিতা, পাঠের নানা মাত্রা ইত্যাদি। এবং মৌলিক কিছু প্রবন্ধ বই রয়েছে, কবির মুখ, কবিতার মুখশ্রী, পাঠকের অভ্যর্থনা, কবি অলোক রঞ্জন দাশগুপ্ত এক মেধাবী বাউল, সার্ধ শতবর্ষে কর্কি, তিক্ত অথচ মধুর, এমনই বিচিত্র বিভিন্ন ধরনের সম্পূর্ণ রকম একাডেমিক কাজকর্ম এবং নানান প্রকাশনা আমরা স্যারের কাছ থেকে পেয়েছি। আজ আমরা একাডেমি অফ ফোকলোরের তরফে তাকে আমাদের মধ্যে বক্তা হিসাবে পেয়ে অত্যন্ত গর্বিত এবং এর জন্য আমরা স্যারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি আর সময় নেব না, আমরা স্যারের কাছ থেকে রূপকথার যাবতীয় আবহ এই বিষয়ে তার যে বক্তব্য সেটা শুনে নেব। স্যারকে আমি বলার জন্য অনুরোধ করছি। তো আমার ভিডিওটা মানে স্টিল হয়ে গেছে, আমি আপনাদের সকলকে স্টিল দেখতে পাচ্ছি, মানে নড়ছে না আর কি। তাহলে এটা কিন্তু আপনাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো ওখানে? স্যার আপনার মানে ভিডিওটা অফ হয়ে গেছে, আপনি একটু ক্যামেরাটা, আসলে চার্জের সমস্যার জন্য বোধহয়, একটু মনে যদি হচ্ছে আমি সব। ক্যামেরাটা একবার অন করেন। আচ্ছা, আমি কি বেরিয়ে গিয়ে ঢুকতে হবে আরেকবার নাকি? ক্যামেরা আমি বুঝতে পারছি না, কারণ ক্যামেরা তো অনই আছে আমার কাছে, হ্যাঁ মানে আমার স্যার, হ্যাঁ স্যার, স্যার দেখা যাচ্ছে। আমার মনে হয় কোনো নেটওয়ার্ক সমস্যা হয়েছিল, সেই কারণে হয়েছিল। আপনি আচ্ছা শুরু বলুন স্যার, কোনো অসুবিধা হচ্ছে না, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। ঠিক আছে, মানে অসুবিধা হলে বলবেন, কারণ আমার কাছে ক্যামেরাটা স্টিল, মানে হ্যাঁ আপনার হাতটা মুখের কাছে আর আমারটা ফিক্সড দেখাচ্ছে আমার। ঠিক তাহলে আছে। স্যার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। ঠিক আছে, আপনি শুরু করুন, অসুবিধা হবে না। হ্যাঁ আমি আশা ঠিক করছি আছে। যারা লাইভ দেখছেন তারা দেখতে পাচ্ছেন, আমি দেখে নিচ্ছি। একটু দেখে নিন, আমি বলছি হ্যাঁ আপনারা দেখে নিন, হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হলে বলুন। একদম একদম। যদি অসুবিধা হয় আমি মাঝখানে একবার লাইভ ঠিক আপনাকে আছে, লাইভ থামাবো ঠিক স্যার, আছে স্যার। ঠিক থামাবো আছে? মানে তাহলে আমাকে ঠিক, আমাকে লিভ করে আবার ঢুকতে হবে আর কি, সেটা? না না, লাইভ একদম ওকে আছে, লাইভ ওকে আছে। লাইভ লাইভ ওকে ওকে আছে, আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক ওকে, আছে, ঠিক আছে। আচ্ছা। নমস্কার। আমাকে এই একাডেমি অফ ফোকলোর থেকে আমন্ত্রণের জন্য আমি আপনাদের বেশ কিছু বক্তৃতামালা শুনেছি, যেমন অধ্যাপক পল্লব সেনগুপ্ত, আমাদের চন্দ্রমল্লী ম্যাডাম, তারপরে আমাদের জুনিয়র দেবতোষী, এরকম বেশ কিছু বক্তৃতা শোনার সময় বা সুযোগ হয়েছে। আসলে এত লাইভ ক্লাস কর্ম এত অনলাইনে চলে, এত খাতা দেখার চাপ, যে একটা বক্তৃতা যে মন দিয়ে শুনবো অবকাশগুলো সবসময় হয়ে ওঠে না। ওই বিষয় দেখে রাখি, ভাববো পরে শুনবো, এরকম একটা ভাবছি, শুনবো
করে ওঠে সবগুলো সম্পূর্ণ শোনা হয় না, হঠাৎ হঠাৎ কোনোটা শোনা হয়ে যায়। এবং এখানে বলার যে সুযোগ আমাকে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে এবং আয়োজক সকলকেই বিশেষভাবে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। রূপকথা নিয়ে এর মধ্যে আশা করা যায় বেশ কিছু আলোচনা হয়েছে, কারণ লোক সংস্কৃতির একটা অন্যতম অঙ্গই তো লোককথা, রূপকথা তারই একটি অংশ। আমি দেবতোষীর সম্ভবত একটি বক্তৃতা ঠাকুরমার ঝুড়ি নিয়ে শুনেছিলাম এখানেই। এছাড়াও আমাদের পল্লব বাবুর একটা বক্তৃতাও ওই আমাদের শেক্সপিয়ার এবং লোককথা ইত্যাদি প্রসঙ্গে শুনেছিলাম আমি, লোক সাহিত্য নিয়ে। আমার যে বক্তৃতার শিরোনামটা একটু বোধহয় কোথাও রহস্য বা একটা অস্পষ্টতার আভাস রয়ে গেছে, যে রূপকথার যাবতীয় আবহ। হঠাৎ কেন আমি এরকম একটা নাম দিলাম, যাবতীয় আবহ, রূপকথা নয় কিন্তু রূপকথার যাবতীয় আবহ। অর্থাৎ রূপকথা বলতে আমরা যা বুঝি, আমাদের গোয়েটের একটা কথা বারবার বলতে ইচ্ছে করে যে রূপকথা একই সঙ্গে অর্থময় এবং অর্থহীন আখ্যান। যে সেই অর্থময় কিন্তু অর্থহীন, আপাত দৃষ্টিতে এলোমেলো স্বপ্ন লোকের কাহিনী, আজগুবি, অদ্ভুত, আবার তার মধ্যে একটা অর্থ, অর্থাৎ নিরর্থর আবার অর্থময়। তো সেই রূপকথার আবহ আমাদের প্রতিদিনের জীবনে, প্রতিদিন বলতে কি আমরা আমরা দৈনন্দিন প্রতিদিনের হাঁটা চলা, কথা বলা, খাওয়া, ঘুম এর মধ্যেই বলতে চেয়েছি, নাকি আমাদের সাহিত্যের বলয়ের মধ্যে বলতে চেয়েছি? তোমার শুরুটা অবশ্যই সাহিত্যের সেই বলয় থেকে হবে, যে একালের সাহিত্য থেকে আমাদের আমরা পিছন দিকেও ফিরবো, আমরা রূপকথার কিছু উদাহরণেও পৌঁছে যাব, আমরা আবার সেখান থেকে আসতে চাইবো যে আমাদের দৈনন্দিন জীবনেও রূপকথা কেমন ভাবে আশ্রয় হয়ে ওঠে। প্রথমেই স্বীকার করে নেওয়া ভালো, এই যে রূপকথার যাবতীয় আবহ, এই শব্দবন্ধ বা এই তিনটি শব্দ দিয়ে যে একটি পংক্তি, এটি আমার নিজস্ব সৃষ্টি নয়, এটি কবি নাসের হোসেনের একটি কবিতার অংশ। কবিতার নাম সাহস। আমরা জানি সম্প্রতি অর্থাৎ ডিসেম্বর মাসে নাসের আমাদের ছেড়ে চলে গিয়েছেন অকালে। এবং তার উপরে যখন আমাকে একটা লেখা চাওয়া হয়েছিল তাকে স্মরণ করে, অথচ একটি নতুন ভাবনা যদি পাওয়া যায় তার লেখায়, তখন তার একটি কাব্য যেটি তিনি আমাদের উপহার দিয়েছিলেন, তার নাম হচ্ছে লাফ, 2012 সালে। সেই কাব্যটার আমি উল্টে পাল্টে দেখছিলাম যে তার নির্বাচিত কবিতা তো পড়েছি, এবং তারপরের কিছু কাব্য যদি হাতে থাকে, হঠাৎ খুঁজে পাওয়া গেল বইয়ের আলমারি থেকে। এবং সেই কাব্যটি পড়তে পড়তে আমার চোখ আটকে গেল তার কবিতায় রূপকথার ব্যবহার দেখে। যে নাসের তার কবিতায় একটা উত্তরাধুনিকতার বলয় নির্মাণ করতে চেয়েছিলেন। আমি আমার আলোচনার একদম সূচনাই করবো তার সেই কবিতাটি পড়ে, কবিতাটি পাঠ করে এবং তার ব্যাখ্যা করে। কবিতার নাম সাহস, আগেই বলেছি। রূপকথার কুশীলবগণ খুব দূরে নেই, যেন বা খুব কাছেই। ওই যে পাতলা আবরণ ছিঁড়ে উঠে আসছে রূপকথার যাবতীয় আবহ। রূপকথা কবে কার, তা কি এক কথায় বলে দেওয়া সম্ভব? না, সম্ভব নয়। পুরাণ পূর্ব সময়েও রূপকথা ছিল, পুরাণের সময়েও ছিল, মধ্যযুগে ছিল, আধুনিক যুগে, অধুনান্তিকে, অথবা আধুনিক থেকে উত্তর আধুনিকে যাওয়ার ট্রানজিশনাল পিরিয়ডে রূপকথার মধ্যে একটি অরূপ কথাও আছে। মানুষের মানুষের প্রতি প্রেম, অপ্রেম, সমস্ত অন্যায়ের প্রতিরোধে অসীম সাহস আর অভিযাত্রা। রূপকথার সংজ্ঞা, রূপকথার বৈশিষ্ট্য, আমরা যারা লোক সাহিত্য, লোককথা সঙ্গে পরিচিত, তারা এ নিয়ে নতুন করে জানার কোনো চেষ্টাই করি না। আমরা জানি, সকলেই জানি, এখানে একাডেমি অফ ফোকলোরের যারা সদস্য এবং আগ্রহী শ্রোতা তারা সকলেই এটা জানেন। তবুই বলা যেতে পারে সূত্র ধরিয়ে দিতে গেলে কিছু তো বলতে হয়। যে রূপকথা অপরূপ কথা হিসেবে সুকুমার সেন তাকে যখন দেখেন, অথবা যখন রূপকথার মধ্যে
একটা বিশুদ্ধ মুক্ত জীবনের স্বপ্ন খুঁজে পান সমালোচকেরা, তখন সেই পূর্বপুরুষকে স্মরণ করার মতো আমাদের রূপকথা শীর্ষক ছোট অথচ ভাবনা জাগর প্রবন্ধ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে মনে করতেই হয়। যে রূপকথা তার মতে অবাস্তব নহে, উহা একটা বাস্তবতার দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। রূপকথা কতগুলি অসম্ভব বাহ্য ঘটনার ছদ্মবেশ করিয়া আমাদের মনের সহিত ইহার প্রকৃত ঐক্যের কথা গোপন রাখিতে চেষ্টা করে, কিন্তু ছদ্মবেশ খুলিলেই ইহার সহিত আমাদের যোগসূত্র সুস্পষ্ট হইবে। বেশ কয়েক বছর আগে যখন আমি পূর্ণ সময়ের অধ্যাপক হইনি, একটা আলোচনা সভায় একটা পেপার প্রেজেন্ট করেছিলাম, তার শিরোনাম আমি দিয়েছিলাম রূপকথার ছদ্মবেশ। এইখান থেকে শব্দবন্ধ চয়ন করে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় থেকে। এখন রূপকথা সময়ের ক্ষতমুখগুলোকে চিহ্নিত করে বলেই তা ছদ্মবেশ। কিন্তু দেশ বিদেশে যত রূপকথা গৃহকোণে রচিত, সেটা স্নো হোয়াইট, সিন্ডারেলা, হ্যান্সেল গ্রেটেল হোক, ব্যাং রাজপুত্র, বুদ্ধপুতু, নীলকমল, লালকমল, সুখু দুঃখু, সাধুভাই চম্পা, যত রকমের হোক না কেন, সে রেড রোজ স্নো হোয়াইটের সঙ্গে সেই ভালুকের গল্প হোক, অথবা গ্রিম ভাইদের অসংখ্য রূপকথা, সুরানী সুখী, দুরানী বঞ্চিতা, আগের পক্ষের ছেলে মেয়েদের প্রতি সৎ মায়ের নিষ্ঠুরতা, এবং শেষ পর্যন্ত নানা প্রতিকূলতা পেরিয়ে সেই সিন্ডারেলা যেরকম সর্বোচ্চ স্থানটা পাচ্ছে, এবং তার ক্ষমাশীলতা, অত্যাচারী সৎমা সৎ বোনদের প্রতি তার ক্ষমাশীল আচরণ, এই ব্যাপারগুলো তো রূপকথার অনিবার্য একটা ব্যাপার। যে অপ্রাপণীয় যে জীবন, অচরিতার্থ স্বপ্ন, তাকে অলৌকিকতার কে মুড়ে হাজির করে দেওয়া হচ্ছে স্বপ্ন পূরণের। এবং বিশেষ করে বঞ্চিত মহিলা, বঞ্চিত নারীদের মুখে মুখে রচিত হচ্ছে অধিকাংশ রূপকথা। এবং আমরা আধুনিক বাংলা সাহিত্য, একেবারে সমকালীন বাংলা সাহিত্য 2012 সালের একটা কবিতা দিয়েই শুরু করলাম, যে সেখানেও কিরকম তো রূপকথাকে কিরকম ভাবে বুনে দেওয়া হচ্ছে একটা পুরো কবিতায়, যে কবিতার নাম দেওয়া হচ্ছে সাহস। এবং রূপকথার যে তত্ত্ব কথা সকলেই জানেন, ভ্লাদিমির প্রপের যে লোককথার ঘেঁটে রাশিয়ার যে তত্ত্ব, মরফোলজি খুঁজে বের করছেন তিনি, সেই ফাংশন গুলো বের করছেন, যে 100টি রূপকথা ঘেঁটে তার যে নির্দিষ্ট কিছু ফাংশন তিনি খুঁজে পাচ্ছেন, সেই 31টি ফাংশনের মধ্যে থেকে বেছে নিলে দেখা যায় এই কঠিন কাজ সমাধা করা ইত্যাদির মধ্য দিয়ে যে রাজকন্যাকে জয় করার বা যে লক্ষ্য সেখানে পৌঁছানো, এই ব্যাপারগুলো তো রূপকথার মধ্যে রয়েছে। এবং সাম্প্রতিক বাংলা কবিতার কথা তো একটা দিয়ে শুরু করলাম, পিছন ফিরলে আমরা রবীন্দ্রনাথ থেকে শুরু করে বুদ্ধদেব বসু, অজিত দত্ত, জীবনানন্দ, বিষ্ণুদে, শিবাশিস মুখোপাধ্যায়, সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, এবং যখনই যে কেউ কবিতা লিখছেন, রূপকথাকে তারা নানাভাবে পুনর্লিখন ঘটাচ্ছেন। রূপকথা কারো কাব্যের নাম ঠাকুরমার ঝুলির ভূমিকা, সোনার কলম রূপোর মেয়ে কারো কাব্যের নাম, কেউ কাব্যের নাম দিচ্ছেন টঙ্কাবতী। এগুলো আমাদের জানা। আর কথা সাহিত্যে সেখানেও আমরা সেই শীর্ষেন্দু মুখোপাধ্যায় হোক কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়, বা তারও পরে নবনীতা দেবসেন, বা কাছাকাছি এদেরই সমকালীন, এদের লেখাতেও আমরা রূপকথার নানা উপাদান লক্ষ্য করেছি। যে রূপকথাকে অবয়ব করে আধুনিক জীবনের গল্প বলা, যেটা যদিও আমাদের ত্রৈলোক্যনাথ এবং রবীন্দ্রনাথের কাছে আমরা তার জন্য ঋণী অবশ্যই, যে তারা আধুনিক জীবনের গল্প বলছেন রূপকথার অবয়বে। আমরা কঙ্কাবতীকে যেমন স্মরণে রাখি, তেমনি আমরা ভুলে যাই না রবীন্দ্রনাথের একটা আষাঢ়ে গল্পের কথা। সে যাই হোক, তাহলে আধুনিক যে তত্ত্ব বলয়, সেটা জাদু বাস্তবতা হোক কিংবা উত্তর আধুনিকতা হোক, সেখানেও রূপকথার ছায়া। এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি যে যে কথা কবিতাটা আমরা পড়লাম সাহস, সেখানে রূপকথার ছদ্মবেশ ভেদ করে তিনি একটা অরূপ কথা খুঁজে পাচ্ছেন। আমরা আগেই বলেছি সুকুমার সেন অপরূপ কথা হিসেবে চিহ্নিত করেছেন রূপকথাকে। মানুষের প্রতি প্রেম, অপ্রেম, সমস্ত অন্যায়ের প্রতিরোধে অসীম সাহস আর অভিযাত্রা, এই যে কথাগুলো, অমল শৈশবকে ছুঁয়েও এই কবিতা ক্রমশ ব্যঞ্জনাময় হয়ে উঠছে। কোথায়? এই যে রূপকথা যেন সমস্ত অন্যায়ের প্রতিকার করতে চায়,
সমস্ত অবিচারের প্রতিকার করতে চায়। আমাদের অনায়াসে সেই ছোটবেলার বুদ্ধপুতুমের গান শুনতাম, ক্যাসেট কিনে দিয়েছিল বাবা। বুদ্ধপুতুম, নীলকমল লাল কমল, অনবদ্য সেই হেমন্ত মুখোপাধ্যায় এবং তার গোষ্ঠীর সেই গান, যে সেখানে সেই যে বুদ্ধপুতুম, বাঁদর, পেঁচা, সেই বুদ্ধপুতুম তারাই জয়ী হলো। অবহেলিত, বঞ্চিত, তাদেরকে বারবার মেরে ফেলা হচ্ছে, কিন্তু তাদের অসীম ক্ষমা ধর্ম, তারা তবু সেই রাজকুমারদের বাঁচাচ্ছে, দাদাদের। তারপরেও যখন তাদেরকে মেরে ফেলার পরিকল্পনা হচ্ছে, তখন কিন্তু তারা তাদের ছেড়ে কথা বলল না। তারা শেষ পর্যন্ত রাজার কাছে গিয়ে সব সমাধান রাজার কাছে তারা করে ফেললো। তাদের সরাসরি বললো না, কিন্তু তাদের আচার আচরণে রাজা ধরে ফেললেন এবং তারা শাস্তি পেল। এবং ওই যে শুভ এবং অশুভ, যে শিষ্ট অশিষ্টের দমন, যারা ভালো মানুষ তারাই জয়ী হলো, এই যে অসীম সাহস এবং অভিযাত্রা, কিংবা সেই সোনার পাখি আনতে যাওয়া রাজকুমারের গল্প, যে রাজকুমার শেষ পর্যন্ত সোনার পাখি আনতে যাচ্ছে এবং সব থেকে ছোট রাজকুমার, যে যাকে রাজা ভরসা করেন না, সেই জয়ী হচ্ছে। এবং দাদাদেরকে সে ভালোবাসে সত্ত্বেও, দাদাদেরকে সে ফাঁসি কাঠ থেকে ফিরিয়ে আনা সত্ত্বেও দাদারা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এই যে গল্পগুলো, এগুলোর মধ্যে অলৌকিকতা তো প্রবল। শিয়াল মানুষ হয়ে যাচ্ছে, কিংবা সোনার পাখি চেঁচিয়ে উঠছে, অমুক জিন পরালে ঘোড়াটা, সোনার জিন পরালে ঘোড়া জেগে উঠবে, কিন্তু চামড়ার জিন পরালে ঘোড়া চেঁচাবে না, ইত্যাদি যে ব্যাপারগুলো, যে এবং কিছু কিছু অদ্ভুত অদ্ভুত প্রসঙ্গ এনে হাজির করা হচ্ছে, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে সেখানে। এবং এই ব্যাপারগুলোর মধ্যে অলৌকিকতা, বা আজকের ভাষায় ফ্যান্টাসি যদি বলা যায়, তীব্র পরিমাণে রয়েছে। ব্যঙ্গমা ব্যঙ্গমি বাচ্চারা একবারে রক্ত চোখে লাগা মাত্র চোখ ফুটলো তো বটেই, বড় হয়ে গেল, পিঠে নিয়ে নীলকমল লাল কমলকে বেরিয়ে পড়লো। শৈশবের কল্পনার যে জগৎ, তাকে এরা ছুঁয়ে যেতে পারে। কিন্তু তারপরে রূপকথাকে যখন যাত্রা করাতে চাই আমরা, সেই পুরাণের জগৎ, কিন্তু তাই প্রাকপুরাণিক জগৎ আরো বললে ভালো হয়, সেই প্রাকপুরাণিক জগৎ থেকেও যখন আমরা এই উত্তরাধুনিকের সঙ্গে রূপকথাকে একালের কবি মিলিয়ে ফেলেন এবং ওই সাহস আর অভিযাত্রাকে মেলাতে চান, তখন আমরা দেখতে পাই যে উত্তরাধুনিকতার মধ্যে কিন্তু একটা রিভিজিট আছে। অতীতকে পুনর্বিক্ষণ, অতীতকে নতুন করে দেখা, ঐতিহ্যের কাছে ফিরতে চাওয়া, উত্তরাধুনিকতার আরেকটা দিক কিন্তু এই অতীতকে পুনঃপ্রদক্ষিণ। এ প্রসঙ্গে নাসির হোসেনের আরেকটি কবিতার কথা আমাদের মনে পড়ছে। আমরা নাসির হোসেন থেকে আস্তে আস্তে আরো অন্যান্য কবিতায় বা প্রসঙ্গে পৌঁছবো। সে গল্পটা অনেকেরই জানা। এবং ঘটনাচক্রে আমার ছেলের বয়স 3 বছর 3 মাস, সে আমার কাছে যখন থেকে ঘুমাতে শিখেছে তখনই সে গল্প শুনতে চায়, এবং সেই গল্প আমি তাকে অধিকাংশ গল্পই বলি রূপকথার গল্প। অন্য গল্প বলি না তা নয়, রূপকথার গল্প বেশি বলি। এবং সেই গল্প শুনতে শুনতে সে এক একটা জগৎ কল্পনা করে না। আমার মনে হয় সেই কল্পলোকটা তাদের কাছে খুব জরুরি এই কার্টুন বিশ্বের থেকে। তো সেরকমই একটা বই, আমার ছোটবেলার উপহার পাওয়া বই বাবার কাছ থেকে, মনির পাহাড়, সোভিয়েত গল্পের সংকলন। তো সেখানে সিপকা পুরকা বলে একটা গল্প, হঠাৎ করে ওকে বলবো বলে খুলে পড়লাম, পড়া গল্প, পড়া মাত্রই মনে পড়ে গেল। এই গল্প বহুবার পড়েছি, যে বুড়ো বাবা যখন মারা গেল, সে ইচ্ছে বজায় রাখার জন্য 3 দিন কবরে গিয়ে খাবার দিয়ে আসতে হবে। বড় 2 ছেলে, সে দায়িত্ব পালন করলো না। 3 দিনই গেল ছোট ছেলে, এবং তাকে একটা ওই ঘোড়া উপহার দিলেন বাবা, জাদু ঘোড়া। এবং সেই ঘোড়ার গতি ও তেজ অসামান্য। সেই ঘোড়ার ডান কান দিয়ে ঢুকে বাঁ কান দিয়ে বেরোলেই সেই ছেলে, বোকা ছেলে ইভানের রূপ খুলে যায়। আপাতভাবে সে যে ছেলে বোকা, যে ছেলে অলস, সেই কিন্তু চালাক দাদাদের ছাপিয়ে রাজকন্যাকে জয় করলো এবং শেষ পর্যন্ত সেই রাজকন্যাকে পেল, রাজার জামাই হয়ে গেল। নাসির হোসেনের আরেকটি কবিতা ওই একই কাব্যে আমাকে খুব নাড়া দিয়েছিল, দ্রুত কবিতাটার নাম। এখানেও সেই কবিতাটার একটা প্রয়োগ আমাদের কাছে একটা ইন্টারটেক্সচুয়ালিটির জায়গা তৈরি করছে। সেখানে গল্পটার একটা সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে প্রথম স্তবকে, তারপরে যে দ্বিতীয় স্তবক, পরিচয়টা যা বললাম সেটা কি কবিতায় বলা, দ্বিতীয় স্তবকটা খুব লক্ষণীয়। আমি একটা ছোট ছেলে এবং বাড়ির ছোট ছেলে, আমার দায়িত্ববোধ অন্য কারো থেকে কম নয়। আমার নাম ইভান, কিন্তু তফাৎ যেটা, সেটা হলো আমি বাড়ির বাইরেটা নিয়ে একটু বেশি ভাবি। সবসময় মনে হয় পৃথিবীটা এত বড় এবং সময় এত কম। সুতরাং
যে কাজ সারতে হবে তা করতে হবে খুব দ্রুত। সিপকা বুরকার রেশা অক্ষরধ্বনিতে সওয়ার হয়ে ঝড়ের মতো নিমেষে পৌঁছে যাচ্ছি অসহায় মানুষদের মাঝে, কমা শুনছি। তো রূপকথার স্বপ্ন পূরণের গল্পটা তো আমরা বললাম, সিপকা বুরকা কিভাবে বিজয় পতাকা এনে দিল তথাকথিত অলস বোকা ছেলেটি, যে বাবার অনুগত ছিল। একালে রিভান রাজকন্যাকে জয় করা কি উদ্দেশ্য ভাবে না, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা সে ভাবে। নাসির হোসেন তার কবিতায় কখনো আলাদিনের কথা আনেন, উদন্ত জাজিমের উপর আলাদিন। কখনো তার কবিতায় ম্যাজিক রিয়ালিজম আছে, মগজ ফাটিয়ে গাছ উঠে আসছে ইত্যাদি ব্যবহার তিনি করেন। এবং তার কবিতায় আমাদের লোকপুরাণ, বেহুলা লক্ষিন্দর এগুলো উঠে আসে, কিন্তু যেগুলোকে আমরা কখনোই পূর্ণাঙ্গভাবে রূপকথা বলবো না, সেগুলো লোকপুরাণের অবয়ব, যার মধ্যে রূপকথার প্রতিম বা রূপকথার প্রবণতা বা রূপকথার যে শব্দটা ব্যবহার করেছি যাবতীয় আবহ রয়েছে। ওই যে বেহুলা লক্ষিন্দরের বাসর, সেখানে ঢুকে যাওয়া কালনাগিনী, তারপর সেই ভেলায় ভেসে ভেসে একসময় নানা প্রলোভন এর পথ পার করে নিজের স্বামীকে ফিরে, রূপকথার যে ব্যাপারগুলো, যে অলৌকিকতা জায়গাগুলো। পুরাণ যুগ থেকে বয়ে আসা এক নদী, সে নদীতে অনেক অত্যাশ্চর্য ঘটনা ঘটেছে। বেহুলা লক্ষিন্দরের ভেলা ভেসে গিয়েছিল স্বর্গের দিকে, স্বর্গীয় সভায়। এইরকম লাইন নাসের লিখছেন। ফলে এই যে উত্তরাধুনিকতার কথা তিনি বলছেন, যে অতীতের কাছে ফিরে গিয়ে একাধিক টেক্সটের অনুষঙ্গ, ইন্টারটেক্সচুয়ালিটি, সংরূপের বেরি ভেঙে নাকি জীবনকে নানা প্রশ্নের মুখে এনে দেওয়া। কিংবা যখন তার কবিতায় এরকম একটা লাইন উঠে আসে, যাদের মধ্য থেকে বলছেন, কবিতায় লিখছেন আমি, তার কবিতায় লিখছেন, আমি সেলাম জানাই মাটি দর্শক ও শিশুদের, যাদের মধ্য থেকে আবারও কোনোদিন লাফ দিয়ে উঠে আসবে 1,00,000 জ্যাক, আমাদের জ্যাক অ্যান্ড দ্য বিনস্টাক, কিংবা দ্য জ্যাক দ্য জায়ান্ট কিলার, যে অসংখ্য দৈত্যকে বুদ্ধি দিয়ে মেরেছিল, কিংবা সেই আশ্চর্য শিম গাছ দিয়ে সে উপরে উঠে সে নানা রকম জিনিস পেয়েছিল, কখনো একটা সুন্দর মুরগি যে সোনার ডিম পারে, প্রচুর টাকা আর একটা সুন্দর বাজনা, কিংবা দৈত্য বিনাশী জ্যাক যে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে একের পর এক দৈত্যকে মেরে শেষ পর্যন্ত একটা বীর হিসেবে বন্দিত হতে শুরু করে। এই এই যে জীবনযাপনের সাহসী রূপকথাগুলো একজন উত্তরাধুনিক কথাকে ছুঁতে চাওয়া কবির কলমে যে কিভাবে পুনর্নির্মিত হয়েছে, আমরা এই উদাহরণগুলো থেকে দেখলাম। এখন জীবনানন্দের কবিতায় সেই শঙ্খিনী মালা বলা যাক, বা রূপসী বাংলা জুড়ে যে একাধিক রূপকথার অবয়ব রচিত হয়েছে, এগুলো সম্পর্কে যে আমাদের খুব বেশি বলবার আছে এরকম নয়। কেন নয়? এই জন্য নয় যে জীবনানন্দ, এমনকি আমাদের অজিত দত্ত, এরা কিন্তু মোটামুটি ভাবে চর্চিত। এদের কবিতায় রূপকথার প্রয়োগগুলোকে নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, বিভিন্ন প্রসঙ্গ এসেছে নানা সময়ে। সমকালীন কবি এরা প্রত্যেকেই, মানে আসলে বর্তমানে তীক্ষ্ণ জটিল রূপ থেকে তারা কোথাও যেন এই রূপকথার জগতে নিজেদেরকে খুঁজে নিতে চান। আমার পাতাল কন্যার কথা যেমন, তবু উল্লেখ হিসেবে আমরা পাতাল কন্যার একটা কবিতা আমাদের অজিত দত্ত, মনে পড়ে গেল এক রূপকথা ঢের আগেকার, কহিলাম শোনো তবে, কহিলাম শোনো তবে, শুনিত লাগিল সবে, শুনিল কুমার, কুমার শুনেছে রূপকথা, সাপের নিঃশ্বাসে হিম পাতালের অবশ প্রাসাদে, কন্যার সোনার তনু গরলের নীলিমায় কাঁদে। মানে রূপসী কন্যার জন্য কুমারের আকুলতা, সেই ঘুমন্ত কন্যার চারিদিকে সাপ আর বিষাক্ত বাতাস, একটা ভয়ঙ্কর রস আমাদের সামনে তৈরি হচ্ছে। কিংবা ফলে অজিত দত্ত এবং জীবনানন্দ যখন পাশাপাশি এসে হাজির হচ্ছেন, আমরা অনেক সময় ভেদ করতে পারি না। পাতাল কন্যা শুরুটাই পরস্পর, প্রথমে যেটা বললাম পরস্পর কবিতা, মনে পড়ে গেল রূপকথা ঢের আগেকার। পাতাল কন্যা হচ্ছে কুমার শুনেছে রূপকথা। ফলে এই দুটো কবিতা পাশাপাশি মনে হয় যেন একই রকম কবি। জীবনানন্দের একটা সৌন্দর্য তান্ত্রিক রূপ একটা কোথাও যেন রয়েছে, এই ঘুমনো মেয়ে পৃথিবী, এরকম লাইন জীবনানন্দ লিখছেন। কিন্তু অজিত দত্তের পাতাল কন্যাতে একটা ভয়ঙ্কর রস কোথাও যেন আমাদেরকে আচ্ছন্ন করছে। ফলে এগুলো নিয়ে আমাদের আলোচনা কিছু কিছু হয়েছে, যেমন অজিত দত্ত জীবন রূপকথাকার এই নিয়ে তরুণ মুখোপাধ্যায়ের
রবীন্দ্রনাথ জীবনানন্দ বিভায়ে বিভাসেতে একটা প্রবন্ধ আমি পড়েছিলাম। তার ফলে এগুলো আলোচিত বিষয়, এগুলো নিয়ে নতুন কথা বলবার অবকাশ নেই, অন্যের কথাই আমাকে বলতে হচ্ছে। কিন্তু এই নাসির হোসেনের এই সূত্রটি আমাকে খুব ভাবিয়েছিল যে এইরকম ভাবেও রূপকথাকে জীবনের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন একজন কবি ওই সাহস এবং অভিযাত্রার নিরিখে। রূপকথার আবহটাকে উনি ওইভাবে কাজে লাগালেন। এখন এই কাজে লাগানোর ঠাকুরমার ঝুলির ভূমিকাতে সংযুক্ত বন্দ্যোপাধ্যায় লাগিয়েছেন। আমাদের সোনার কলম রূপর মেয়ে যে কবি কাব্য শিবাশিস মুখোপাধ্যায়, সেখানেও তিনি রাক্ষসীকে বারবার ফিরিয়ে আনছেন। আমরা এদেরই পূর্ব যে আমাদের বিষ্ণুদেব, তিনি সেখানে আমাদের নীলকমল লাল কমলের যে ছবি তাকে ব্যবহার করছেন, একটা রাজনৈতিক ভাষ্য রচনা করছেন। রাজার ছেলে রাজার মেয়ের অনুষঙ্গ তার কাব্যে ফিরে আসছে, স্মৃতি সত্তা ভবিষ্যৎ যদি করে দেখি আমরা। এবং আধুনিক কবিরা রূপকথাকে যুগোপযোগী করে, সমকালীন সমাজের উপযোগী করে পুনর্বিন্যস্ত করেছেন বারংবার, এবং অবশ্যই তারা রবীন্দ্রনাথের কাছে এ ব্যাপারে ঋণী হবেন। তারা সোনার তরী কথাই বলি, আমরা বিম্ববতীর কথা বলি, কিংবা রবীন্দ্রনাথের যে অসংখ্য গল্প, সেটা লিপিকার অন্তর্গত হোক কিংবা গল্পগুচ্ছের, নানাভাবে রবীন্দ্রনাথ রূপকথাকে আধুনিক জীবনের উপযোগী করে তুলেছেন। তাই রাজার ছেলে রাজার মেয়ে, তাদের সঙ্গে আধুনিক জীবনকে মিলিয়ে রবীন্দ্রনাথ একটা সামাজিক বার্তা দিতে চেয়েছেন। সেখানে রূপকথাটা কিন্তু ওই আবহই রচনা করছে। আমরা যখন একটা আষাঢ় গল্প পড়ি, তো সেখানে কিন্তু ওই রূপকথার আবহে তিনি কিন্তু সেই প্রেমের জাগরণের কথা বলছেন, চলনিয়ম মতে সেই তাসের দেশকে অস্বীকার করতে চাইছেন। এবার একটু অন্যদিকে যাওয়া যেতে পারে, আধুনিক সাহিত্য থেকে আমরা বলছিলাম একটু পিছনের দিকে ফিরবো। এবার আমরা যদি যাকে বলা যেতে পারে রূপকথার ভিতরে প্রবেশ করি, রূপকথার কি কি বৈশিষ্ট্য, কোন কোনগুলো লক্ষণ, আমরা শুরুতেই সংজ্ঞায় দু এক কথা বলে ফেলেছি। তো রূপকথার আরেকটি দিক ভেবে দেখবার মতো বলে আমার মনে হয়, এই ফোকলোর একাডেমির মাধুরী দি একদিন ফোনে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এই বক্তৃতার বিষয়ে। ওর একটি বক্তৃতা আমি শুনেছিলাম, আমার যতদূর মনে পড়ে বেলুর বিদ্যা মন্দিরে লোক সংস্কৃতি নিয়ে একটা আলোচনা সভা হয়েছিল। উনি লোক যে সংস্কৃতিতে পরিবেশ ভাবনা নিয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন, এবং সে বক্তৃতা আমি শোনার আগেই আশ্চর্যের বিষয়, ওই আলোচনা সভাতেই আমি একটা পেপার জমা দিয়েছিলাম, সেটা ওখানে ছাপা হয়নি, পরে সন্ধিৎসা পত্রিকায় বেরোয়, রূপকথায় প্রাণী জগৎ বা পশু পাখি সহাবস্থানের শিক্ষা। ওনার বক্তৃতার যে কারণে খুব ভালো লেগেছিল, আমি নোটও নিয়েছিলাম। এই যে আজকের দিনে পরিবেশ নিবিড় যে ভাবনা, পরিবেশ মুখী যে চিন্তা ভাবনা, যার মধ্যে আমরা আজকে ইকোলজি, ইকো ক্রিটিসিজম, ইকো পোয়েটিক্স, ইকো ফেমিনিজম এই শব্দগুলোকে খুব আকছাড় ব্যবহার করি। মানে ইকো শব্দটা এখন যেন সবকিছুর আগেই লেগে যায়, ইকো ট্যুরিজম, ইকো হার্ট, ইকো নেস্ট ইত্যাদি ইত্যাদি, মানে পরিবেশ বান্ধব বোঝাতে আর কি। রূপকথার জগতে একটু ভেবে দেখলে যে ঠিকই এখানে পশু পাখিরা কথা বলে, উপকথায় তো বিশেষভাবে পশু পাখিটাই প্রধান। তারা যে কারণ রূপকথাকে পশু পাখি কথাও বলা হয়ে থাকে, ইদানিং কালে সেটা বলাও হচ্ছে অ্যানিমাল টেল। তো সেই রূপকথার পশু পাখি যারা, মানে এটা আমার বিশেষভাবে মনে হয়েছিল, এটাও বলছি গ্রিম ভাইদের রূপকথা পড়তে পড়তে, এবং ওই মোহনলাল গঙ্গোপাধ্যায়ের যে অনুবাদ আনন্দ থেকে, সেটা যখন একবারে যখনই মন কিছু অস্থির লাগতো, কিছু ভালো লাগছে না, আমি ওইটা খুলে পড়তাম। মানে রূপকথা বলতে গেলে আমি কাল রাতেও বসে বসে রূপকথা পড়েছি, এখানে বলবো বলে নয়, হয় ছেলেকে বলবো বলে কখনো পড়ি, কখনো নিজের ভালো লাগে বলে পড়ি। ওই যে ব্যাপারটা, এই জিনিসগুলো আমাকে ভীষণভাবে ভাবায়, সেই পশু পাখি সহাবস্থানের শিক্ষা, এবং সেখানে পশু পাখিরা কথা বলছে এবং মানবিক আচরণে সক্রিয় হচ্ছে। এখন উপকথার মধ্যে বা নীতি কথার মধ্যে, সেখানে সে একদা এক বাঘের গলায় হার ফুটেছিল, এই বিখ্যাত বিদ্যাসাগরের অনুদিত ইসপের যে ফেবলস এর কথা যদি আমরা ভাবি, সেও যেরকম, কিংবা কাকের সেই জল খুঁজে বের করা যেরকম একরকম, আবার কুমির বাঁদরের যে
আমাদের প্রাচীন সংস্কৃত সাহিত্যের গল্প, গীতোপদেশ, পঞ্চতন্ত্র ঘাঁটলে আমরা এরকম প্রচুর পাবো কাহিনী। এগুলোর পাশে রূপকথা কেন স্বতন্ত্র? সেখানে রাজা, রানী, রাজপুত্র, রাক্ষস, কক্ষসের মায়াঘোর আছে, পাঠককে তা আচ্ছন্ন করে। তারপরেও যেটা বললাম, পিওর অ্যান্ড হায়ার বা বিশুদ্ধ আর পবিত্র জগতের জন্য একটা আকাঙ্ক্ষা থাকে আমাদের। তো সেইখানেও মানবেতর প্রাণীদের মুখ্য ভূমিকা, সেইখানেও যে সেখানে তারা কিন্তু আলাদা করে তাদের জন্য পশু পাখি কথা নয়। আমরা দু তিনটে গল্পের ছোট্ট করে যদি স্টোরি লাইন গুলো বলার চেষ্টা করি। একটু আগেই আমরা ঠাকুরমার ঝুলির ব্যঙ্গমা ব্যঙ্গমীর কথা বলেছি, যেখানে নীলকমল লালকমল রাক্ষস পুরীতে উড়ে যাচ্ছে। উত্তরকালে যখন আমরা হ্যারি পটার পড়ছি, হ্যারি পটার আর ঠাকুরমার ঝুলি, আমাদের ঠাকুরমার ঝুলি আছে, ওদের হ্যারি পটার, এই তুলনায় যাওয়া অর্থহীন। দুটো দুরকম স্বাদের। হ্যারি পটার অনেক বেশি মডার্নাইজ, তাই জনপ্রিয়। কিন্তু সেখানেও জাদু পেঁচা, হিপোগ্রিফ ওই একই রকম। এমন নয় ঠাকুরমার ঝুলি থেকে টুকে ওটা তৈরি করা হয়েছে। গোটা বিশ্ব জুড়ে রূপকথার চরিত্রগুলো একরকম। সেখানে ওই যে পশু পাখি মানুষের সহায়ক, পাখিরা মানুষের সহায়ক। আমরা গ্রিম ভাইয়ের রূপকথার কথা বলছিলাম, যেটা আমাকে এই ভাবনায় ভাবিত করেছিল। সেখানে জ্ঞানী গ্রিফিথ কিংবা ধরফড়ি মাছ, এরকমই অনুবাদ পাওয়া যায়। ধরফড়ি মাছ হচ্ছে নিয়তির মতো। বিখ্যাত সেই গল্প যে জেলের জালে সে ধরা পড়ছে, তারপর জেলে তাকে ছেড়ে দিচ্ছে, বউয়ের অনুরোধে একের পর এক কুড়ে ঘর থেকে ভালো বাড়ি, ভালো বাড়ি থেকে প্রাসাদ, প্রাসাদ থেকে আরো বড় বাড়ি, তারপর সে একেবারে বাড়ির মালিক থেকে রাজা, রানী, সম্রাজ্ঞী হয়ে পোপ পর্যন্ত হতে চায়। কিন্তু যখন সে চন্দ্র সূর্যের নিয়ন্ত্রক হতে চায়, তখনই ধরফড়িমাছ জিজ্ঞেস করে এবার কি চায় সে? জেলে বলল হায়, সে ব্রহ্মাণ্ডের হর্তাকর্তা হতে চায়। ধরফড়িমাছ বললে এবার তাকে তার ভাঙা কুড়েই ফিরে যেতে হবে। আর গেছেও সে। সেই থেকে আজ পর্যন্ত তারা ভাঙা কুড়েতেই থাকে। যে অতি নভীর নিদর্শন, এবং মাছটি একজন জাদু করা রাজপুত্র, তার জাদুতে বড় লোক হতে 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 শেষ অবধি কুড়েতেই ফিরে আসে। এবং আমাদের যে সেই বিখ্যাত হিতোপদেশের গল্প, যেখানে সাধু ইঁদুরের প্রতি মায়াবশত তাকে একের পর এক নানা রূপ দিতে শুরু করে, ক্ষমতাবান পশুর রূপ, ইঁদুর থেকে বেড়াল, বেড়াল থেকে কুকুর, কুকুর থেকে বাঘ। তারপরে বলা হয় বিপি, কোথাও কোথাও গল্পে আছে আরো একটা ভয়ঙ্কর পশু। এবং সে তখন যখন স্রষ্টাকেই খেয়ে নিতে চায়, তখন অলৌকিক রূপে তার পুনর্মূষিক ভব, বিখ্যাত আমাদের উচ্চারণ আমরা বলে থাকি যে কোনো প্রসঙ্গে। আর জ্ঞানী গ্রিফিতে আমরা দেখতে পাচ্ছি সেখানে সে নানা রকম জ্ঞানী বাণী দিচ্ছে, কেন আপেল গাছে ফল বন্ধ, ঝর্ণা কেন শুকিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এবং সবাই লক্ষ্য করে থাকলে এগুলো সব কমন সেন্স, রূপকথার আড়ালে লুকিয়ে রাখা হচ্ছে। এই পশু পাখিদের সঙ্গে প্রতি মুহূর্তে একটা সংযোগ, যে পাখিকে জ্ঞানী দেখানো হচ্ছে, কোথাও কোথাও মাছ নিয়তির মতো নিয়ন্ত্রণ করছে, আর মৃত্যুর পরে কখনো পাখি হয়ে বেঁচে উঠছে। এগুলো পুরোনো আমাদের মিথগুলো তো এরকম প্রচুর পরিমাণে আছে। ফিলোমেলার মিথ একটা আছে আমাদের, সেখানে ওই পাখি হয়ে পুনর্জন্ম লাভ করা, মরে গিয়ে তাকে মেরে ফেলা হচ্ছে, সে পাখি হয়ে বাঁচছে গিয়ে। কিংবা হাঁস বানিয়ে দিচ্ছে ডাইনি 7 জন রাজপুত্রকে, এবং তারা হাঁস হয়ে বোনকে, এরকম একটা বিদেশি রূপকথা আছে। কিংবা হরিণ করে দিচ্ছে হ্যান্সেল গ্রেটেলের দাদা হ্যান্সেলকে, তাকে আবার প্রাণ ফিরে পাচ্ছে হ্যান্সেল। মানে হ্যান্সেল সব জায়গায় নেই, কোনো কোনো রূপকথায় হ্যান্সেলের ওই ব্যাপারটা রয়েছে, কোথাও আবার হ্যান্সেল গ্রেটেলের গল্পটা ওইখানেই শেষ হয়ে গেছে, তারা রানীকে ছাড়িয়ে বাবার কাছে ফিরে এলো। কিন্তু ওখানে আবার রাজা রানী বিয়ে করছে গ্রেটেলকে, হ্যান্সেল আবার হরিণ থেকে পূর্ণ যুবক হচ্ছে, এরকম গল্প দেখেছি। জুনিপার গাছ বলে একটা গল্প আছে, সেখানে সৎ মা সৎ ছেলেকে মেরে ফেলছে, বনের সংগৃহীত হাড়ের থেকে পাখি জন্ম লাভ করছে, পাখি ওই সৎ মায়ের কুকীর্তি সে বলছে, এবং আবার সে পুনর্জীবন লাভ করছে। তো অলৌকিক হয়েও স্বপ্ন পূরণ, প্রতিশোধ নেওয়া, যেমন আত্মারা প্রতিশোধ নেয়, আমরা ভূতের গল্প দেখি। পাখি হওয়া এবং মানুষের রূপে ফেরা ভীষণভাবে অবিশ্বাস্য। তো মানুষ যা পারেনি, পাখি তা পেরেছে। কোথাও পশু পাখিরা কৃতজ্ঞ, রূপকথার গল্পে যেমন একটা শেয়াল বারংবার সেই সোনার পাখি গল্পে সাহায্য করছে রাজপুত্রকে, রাজকন্যা লাভ, সোনার পাখি লাভ, সোনার ঘোড়া লাভ। শেষে শেয়াল বলছে আমার গলাটা কেটে দাও, রাজি হচ্ছে না। শেষ পর্যন্ত যখন রাজি হলো, তখন সে শেয়াল হয়ে উঠলো একজন সুন্দর রাজপুত্র, সে ওই রাজকন্যারই দাদা। আমাদের হাতের কাছেই আছে খুব চেনা গল্প, সুখ দুঃখের গল্প, যেখানে সুখ দুঃখের রাস্তায় প্রত্যেক গাছ বলো, ঘোড়া বলো, গরু বলো, যাদেরকে পাচ্ছে, গরু যাকে পাচ্ছে, তাদের সবার সে সেবা করতে করতে যাচ্ছে, সবাই প্রতিদানে তাকে একটা না একটা কিছু উপহার দিচ্ছে। আর সুখু কিন্তু সেগুলো করছে না, দুঃখ করছে, তাই দুঃখ প্রতিদান পাচ্ছে, সে অনেক কিছু উপকৃত হচ্ছে। আর সুখু করছে না বলে সে
পরো পরো মা গয়না পরা বলার পর সে সাপের কামড়ে মারা যাচ্ছে। দুই পথিকের গল্প বলে একটা গল্প আছে, যেখানে স্বার্থপর মুচি এবং উদার হৃদয় দর্জি। দর্জিকে মুচি উপকার নেয় দর্জির কাছ থেকে, তারপরে তাকে যখন খেতে না দিয়ে অন্ধ করে মেরে ফেলে, কিন্তু ভাগ্য বলে সে সব ফিরে পায়। আর রাস্তার যেতে যেতে ক্ষুধার্ত হয়ে সে যখন ঘোড়ার বাচ্চাকে পিঠে চড়তে চায় কিংবা সারস বা হাঁস এদের খেতে চায়, ওরা বলে আমাদের খেও না, সবাইকে সে ছেড়ে দেয়, ক্ষুধার জ্বালা সহ্য করে। পরে দেখা যায় রাজা যখন তাকে নানা রকম কঠিন কাজের ভার দেয়, তখন কখনো ঝর্ণা বানানো হোক, কখনো মুকুট উদ্ধার করা হোক, কখনো ছোট বাচ্চা এনে দেওয়া হোক, এই পাখিরাই কিন্তু তাকে সাহায্য করে। একদা সাহায্যপ্রাপ্ত পশুরাই তাকে সহায়তা করছে। আর কুচক্রী মুচি তাকে কাকের ঠোক করে দৃষ্টি হারাতে হচ্ছে। আমরা সুখু দুখুর গল্পটা তো বললামই। টুনটুনির বইয়ের গল্পটা, যদিও টুনটুনির বইকে আমরা রূপকথা বলবো না এখানে, অবশ্যই উপকথার নিদর্শন, কিন্তু লোককথা তো বটেই। সেখানে পান্তাবুড়ির চোর ধরার কাজে সবকটা মানবেতর প্রাণী সহায়ক, এবং সেগুলো প্রাণী এবং জড় বস্তুও বটে। বেলটা গাছ থেকে পড়ে যাওয়ার পর তার তো আর প্রাণ থাকার কথা নয়, খুঁড়ের প্রাণ থাকার কথা নয়। শিঙি মাছের প্রাণ আছে, গোবরের প্রাণ নেই। এরা মানবিক আচরণ করছে, সহায়ক আচরণ করছে, যেখানে রাজা কিন্তু পাত্তাই দিচ্ছে না, বা রাজার কাছে প্রতিকার নেই, রাজা নেই, কবে আসবে তার ঠিক নেই, অন্য কেউ সাহায্য করছে না। তাহলে দেখা যাচ্ছে যে রূপকথার মধ্যে, রূপকথার জগৎ যতটা মায়াবী, অন্য কথা নিশ্চয়ই ততখানি নয়। কিন্তু রূপকথার এই সমস্ত যে পশু পাখিরা আছে, তারা যে এই যে সকলকে নিয়ে একটা সুন্দর সহাবস্থানের শিক্ষা দিচ্ছে, যে রূপকথার জগতের যে আমরা যে ইকোসিস্টেম বলছি, পশু পাখি, আলো হাওয়া জল মাটি পাথর এবং মানুষকে নিয়ে যে জগৎ, কেউই পরিহার্য নয়। গ্রিম ভাইদের রূপকথা পড়ো, কি রুশ রূপকথা পড়ো, এরা কিন্তু আমাদেরকে সেটা ভাবার একটা জায়গা তৈরি করে। আমি আমার ছেলেকে একটা গল্প বলি এবং সে রোজ শুনতে চাইতো, অন্তত তার 3 বছর বয়স অব্দি সে রোজ শুনেছে। সে কি না, একটা গল্প, তার নাম হচ্ছে তেলে শিখ। এই গল্পটা পাওয়া যাবে ইউক্রেনের লোককথা বলে একটা কালেকশন আছে, প্রগতি প্রকাশনী, পিডিএফ এখন পাওয়া যায়, বইটা তোমার কাছে আছে, সে কালের বই। তেলে শিখের গল্পটা খুব মজাদার, যে তেলে শিখ বলে একটি বাচ্চা কিভাবে জন্ম নিল না, একটা বুড়ো বুড়ির কেউ বাচ্চা ছিল না, তারা একটা ওই দোলনার মধ্যে একটা ওই কাঠকে জড়িয়ে নিয়ে তাকে কাঠে পায়া বানিয়ে বানিয়ে দোলাতো। একদিন হঠাৎ দেখে সে একটা ছোট বাচ্চা হয়ে গেছে, তাকে ওরা আদর করে বড় করলো। এবার সে বললো আমি মাছ ধরতে যাবো, নৌকা ছিপ সব এলো। এবার সে রোজ মাছ ধরতে যায়, আর দুপুরবেলা তার মা ডাকে, তেলে শিখ সোনা আমার, রেঁধেছি চোর জইয়ের মা, নৌকা ফেরা তীরে এবার। সে আসে, খেয়ে যায়। একটা ডাইনির, একটা রাক্ষসীর খুব লোভ হয়, নাগিনী, যে ওকে ধরে আমি খাবো। তো সেই নাগিনী রোজ ওই মায়ের মতো গলা করে ডাকে, কিন্তু গলাটা থেকে সে চেনে, কিছুতেই আসবে না। কিন্তু একদিন ডাইনি গলাটাকে বেশ সরু করে, কামানের কাছে গলাটাকে বেশ চেঁচে ছুলে নিয়ে এলো, মিহি করে যে ডাকলো। তেলে শিখ বুঝতে না পেরে ধরা দিল, এবং ধরা যখন দিল, তখন তাকে সোজা নিয়ে গেল তার সেই উঁচু একটা জায়গায়, পালিয়ে পাহাড়ে। সেইখানে থাকে নাগ খুকি আলেঙ্কা, তাকে বললো একে ভালো করে এবার উন্মেষ রোস্ট করতে হবে, বন্ধুদের ডেকে আনি, সবাই মিলে ভোজ খাবো। আলেঙ্কা তাকে তো রোস্ট করবে বলে ভাবছে, এবং তাকে বলছে তুমি এইখানটা একটু এইভাবে, সেই চাটুর উপরে যেখানে বসতে বলছে তাকে, ওভেনের উপর। ও বলছে আমি তো কিভাবে বসতে হয় সেটা তুমি তুমি একটু দেখিয়ে দাও। এই না দেখিয়ে দিতে যাওয়া, অমনি ওকে ঠেলে ঢুকিয়ে দিল আলেঙ্কাকে। এই তেলে শিখ তো আলেঙ্কার রোস্ট হতে লাগলো, তেলে শিখ উঁচু একটা গাছের উপর গিয়ে বসলো। লক্ষ্য করবে সে ডুমুর গাছে গিয়ে বসছে, সে উঁচু একটা গাছ, বাংলায় অনুবাদে ডুমুর গাছ করা হয়েছে। গাছে গিয়ে সে আশ্রয় নিচ্ছে। এরপর নাগিনীরা তো ফিরে এসে আলেঙ্কার রোস্ট খেলো, কিন্তু সেখানে তেলে শিখ চেঁচিয়ে নেচি বলছে যে আলেঙ্কার মাংস খেলে এখানে তেলে শিখ এই তো উপরে আছে ইত্যাদি বলে সে ঠাট্টা করছে। ওরা যথারীতি দেখতে পেয়ে এবার ওকে তো ধরে খাবো, ওদের মেয়েকেও মেরে ফেলেছে। সে গাছ কামড়ে কামড়ে প্রায় যখন ও ভেঙে আনছে, তখন একের পর এক হাঁসের ঝাঁকের কাছেও আশ্রয় চাইছে, আমাকে নিয়ে চলো নিয়ে চলো। কোনো হাসি পারছে না ওকে নিয়ে যেতে, বা শুনছে না কেউ। বলছে পরের হাঁসকে বলো, পরের দলকে বলো। শেষে একটা একলা দলছুট হাঁস ওকে পিঠে করে নিয়ে যাচ্ছে, যে মুহূর্তে নিয়ে যাচ্ছে গাছটাও ভেঙে পড়ছে। ওকে আর ধরা গেল না। এবার সেই হাঁসের পিঠে করে করে ও এসে পৌঁছলো ওর বাবা মার কাছে, এবং বাবা মা ভাবছে এই হাঁসটা বোধহয় ও রান্না করার জন্য এনেছে। বলছে না, এই হাঁসটাই আমার রক্ষাকর্তা। হাঁসটাকে দানা টানি দেওয়া হলো, এবং হাঁসটা উড়ে চলে গেল। জেলে শিখো বাবা মার কাছে ফিরে এর পুনর্মিলন হলো, বাবা মা খুশি হলো। তো এখানে এখানে লক্ষ্য করা যায় যে এই তেলেশিক বাচ্চাটা তো গড়ে উঠলো, সে কাঠ থেকে হলো, অলৌকিক ব্যাপার তো আছে, কিন্তু এখানে
সে আশ্রয় পাচ্ছে একটা গাছে, এবং গাছ থেকে সে যখন গাছটা যখন ভেঙে পড়ছে সে দ্বিতীয় আশ্রয় পাচ্ছে একটা হাঁসের কাছে। অর্থাৎ এই যে পশু পাখিরাই কিন্তু তার আশ্রয়দাতা হয়ে উঠছে। মানে এই যে নিবিড় সম্পর্কের জায়গাটা পশু পাখিদের সঙ্গে, রূপকথার পিছনে যে বাস্তব জগৎ তো আমরা জানি, কিন্তু রূপকথার মধ্যেও খুব বলা যেতে পারে সচেতন ভাবে এই যে সকলের সঙ্গে মিলেমিশে থাকার যে জায়গাটা, সকলকে বাঁচাও, নিজে বাঁচো অন্যকে বাঁচতে দাও, লিভ অ্যান্ড লেট লিভ, এই যে মন্ত্রের কথাটা আমরা আমাদের রূপকথার প্রসঙ্গে, এই ইকোলজি প্রসঙ্গে বলি, সেটা রূপকথা প্রসঙ্গেও আমরা এইভাবে কাজে লাগাতে পারি। এটা একটা আমার নিজের একটা ভাবনা, রূপকথার যে আবহের মাঝখানে এই পরিবেশ চেতনাটা কিন্তু খুঁজে দেখবার মতো বা একটু ভেবে দেখবার মতো। এটা আমার দ্বিতীয় প্রতিপাদ্য। এবার তৃতীয় বা শেষ প্রতিপাদ্যের দিকে আমরা পৌঁছচ্ছি, বেশিক্ষণ সময় নেব না। সেটা হচ্ছে যে এই যে রূপকথা গুলো আমরা পড়ছি, এবং এই রূপকথার মধ্যে যে আমরা বিভিন্ন রকমের উপাদান বলতে চাইছি যে আধুনিক সাহিত্যের মধ্যেও আমরা পাচ্ছি, আমরা যখন কল্পবিজ্ঞানের গল্পগুলো পড়ি, আমাদের কি মনে হয় না যে এই কল্পবিজ্ঞানের গল্পগুলোর মধ্যে কল্পনার আড়ালে বিজ্ঞানের রূপকথা রচিত হয়েছে? আমরা কিভাবে ভাবতে পারি না সেখানেও কি রূপকথার যাবতীয় আবহ উপস্থিত নেই? কেবল বিজ্ঞানমূলক কিছু যুক্তি আছে, কিন্তু যুক্তিকেও ছাপিয়ে গিয়ে ফ্যান্টাসিতে যুক্ত হয়ে যায়। যেমন প্রফেসর শঙ্কুর গল্পগুলো, এটা সত্যজিতের শতবর্ষ, যে প্রফেসর শঙ্কুর গল্পগুলো সবকটাই কিন্তু সায়েন্স ফ্যান্টাসি হিসেবেই চিত্রিত। ফিকশনের সঙ্গে ফ্যান্টাসির তফাৎ এই যে সেখানে কিন্তু যুক্তি, বিজ্ঞানের যে সমস্ত আবিষ্কারের যা যা যুক্তি, যা যা সম্ভাবনা, তাকেও ছাপিয়ে যায় ফ্যান্টাসি। ফলে শঙ্কুর এমন অনেক ধরনের ধাতু তৈরি করেন, প্লেন তৈরি করেন, এমন এক ধরনের ওষুধ বানানোর মিশ্রণের কথা বলেন, যেগুলো কিন্তু বাস্তবে কতটা এখনো পর্যন্ত বিজ্ঞান এগুলোকে মেনে নিতে পারবে না, বা বিজ্ঞানের এগুলো সম্ভব নয়। অলৌকিকতার কথা তো আছেই, সেটা হাড় হোক ভূত হোক, যাই নিয়ে তিনি গল্প লিখছেন। যন্ত্রের যে ধ্বংসাত্মক রূপ, সেটাও যেমন কল্পবিজ্ঞান আমাদের বিষয় করে তোলে, তেমনি যেমন আমাদের ধরো গা মানুষ জাতির যে কাহিনী লিখছেন আমাদের রাজশেখর বসু, মাঙ্গলিক লিখছেন, কিংবা আমাদের রাজশেখর বসুর এই দুটো গল্প তো বিশেষভাবে যুদ্ধের একটা চিহ্ন বহন করে এনেছে। গগনচটি বলে একটা গল্প, রাজনৈতিক একটা তীব্র ঠাট্টা, সেখানে ওই আকাশে দেখা গেল একটা গগনচটি, সেটা হচ্ছে একটা ওই হেভেনলি স্লিপার্স নাম দিয়ে কিছু একটা দেখা গিয়েছিল আকাশে। প্রফেসর শঙ্কুর দেখবেন স্বর্ণপূর্ণি গল্পটা যদি পড়েন, তাহলে সেখানেও কিন্তু রাজনৈতিক একটা অবস্থান সত্যজিৎ রায় তার দেখাচ্ছেন। শঙ্কু খুব নীতিবাদী এবং আদর্শবাদী, যে ওই নাৎসিদের কাজে লাগবে এটা তিনি মনে করছেন না, ওই সে কারণে তার ওষুধটা তার ভাই বন্ধু ঘুমের ওষুধ করে দিয়েছিল স্বর্ণপূর্ণির বদলে, মিরাকিউরেলের জায়গায় পাল্টে দিয়েছিল। কিংবা আরেকটা তেও দেখা যাচ্ছে মানুষকে যখন জীবিত করছেন প্রফেসর শঙ্কু, সেখানেও মানে সেই মানুষটির মস্তিষ্ক বদলে দেওয়া হচ্ছে। এই যে ব্যাপারগুলো, সেখানে এগুলোকে আমার কোথাও যেন মনে হয় এগুলো হচ্ছে বিজ্ঞানের রূপকথা। দামি বলে একটি গল্প তপন বন্দ্যোপাধ্যায়ের খুব পছন্দের আমার, যেখানে স্বামী বিজ্ঞানী দামিকে পাঠিয়ে দিচ্ছে স্ত্রীর মনোরঞ্জনের জন্য। সে সব পারে, স্ত্রীকে ভালোবাসতে, আদর করতে, তার সঙ্গে সময় দিতে, সব পারে। যখন মৃত্যু সংবাদ আসে কিভাবে কাঁদতে হয় সে বলতে পারে না, সেটা তো তাকে শিখিয়ে দেয়নি তার স্রষ্টা, তখনই সে ধরা পড়ে যায়। এবার সুন্দরী বলে একটা গল্প আমাদের অনিশ দেব, যেখানে একটু পাগলাটে বিজ্ঞানী বা বিজ্ঞান নিয়ে ব্যস্ত স্বামীকে স্ত্রী ছেড়ে চলে যায় একজন সিনেমার জগতের পুরুষের সঙ্গে, কিন্তু সেখানে তার বানানো অসুন্দর রোবটই হয়ে ওঠে সুন্দরী। সবুজ বরণ বলে একটা গল্পের কথা আমার মনে পড়ে, যে গল্পে ইকোডার্ম বলে একটা ক্লোরোডার্ম বলে একটা ওষুধ আবিষ্কার করে ছেলেকে বানিয়ে তুলছেন সালোক সংশ্লেষকারী একটা গাছের মতো। ছেলেকে আর খেতে দিতে হবে না, ছেলে নিজে খাওয়ার জন্য ছেলে চেঁচায়, বিজ্ঞানীর কাজে অসুবিধা হয়, ছেলে নিজের খাবার নিজেই বানিয়ে নেবে রোদে বা আলোর নিচে দাঁড়িয়ে। কিন্তু এই করতে গিয়ে ছেলের
খিদে পায় কিন্তু তার খাওয়ার শরীরে তৈরি হয়ে যায়। সে তার যাকে বলে যে নোলা, সেটাকে সে বা তার রসনা বিলাস সে তৃপ্ত করতে পারে না, সে অন্যকে খাইয়ে সেফ হয়ে, নাম করা সেফ হয়ে নিজের কষ্টটাকে ভুলতে চায়। ফলে ভিনগ্রহের প্রাণী বলা যাক, এলিয়েন বলা যাক, এগুলো তো আছেই আমাদের যে গল্পগুলোতে। ফলে বিজ্ঞানের খুঁটিনাটি, বিজ্ঞানের সঙ্গে কোথাও অলৌকিকতা মিশে যাচ্ছে, আবার বিজ্ঞানের আড়ালে সমাজ ভাবনার কথাও তৈরি করা হচ্ছে। পঙ্কুবাবুর বন্ধু সত্যজিৎ রায়ের যে প্রতিবাদী করে তোলা হচ্ছে, এলিয়েন অ্যাং এসে তাকে প্রতিবাদী করে তুলছে। হ্যারি পটারের কথা তো একটু আগেই বলেছি, সেখানে অদৃশ্য হওয়ার কাপড় বলুন বা উড়ন্ত ঝাঁটার কথা বলা যাক, চেহারা বদলের আরোপ ইত্যাদি সবকিছুই রয়েছে। ফলে কখনো পুরাণের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে, কখনো বিজ্ঞানের সম্ভাব্যতাকেও ছাপিয়ে অলৌকিকতাকে যুক্ত করে দেওয়া হচ্ছে, এবং সবশেষে একটা স্বপ্ন পূরণ। যদি আমার খুব প্রিয় গল্প টাইম মেশিন, এই জি ওয়েলসের, সেখানেও কিন্তু সেই স্বপ্ন সব যাচ্ছে এবং অন্য পৃথিবীতে, এবং সেখানেও সেই যে মেয়েটি তাকে ভালোবেসেছে উইনা, সেই উইনার কাছে আবার যদি ফিরতে চাওয়া, যে তারপরেও প্রেম বা ভালোবাসা হারিয়ে যায়নি, মানে ভবিষ্যতের পৃথিবীতে ফিরতে চাইছেন গল্পের নায়ক। আধুনিক যুগে কল্পবিজ্ঞানের মধ্যে যে বিজ্ঞানের কে ছুঁয়ে বা বিজ্ঞানের আবহকে ছুঁয়ে যে রূপকথার একটা অবয়ব তৈরি করা হয়, সেইটাও কিন্তু ভেবে দেখবার মতো একটা বিষয় বা ভাবনার একটা বিষয়। এই ভাবনাগুলো আমার কাছে এই রূপকথা প্রসঙ্গে বেশ প্রাসঙ্গিক মনে হয়। এর বাইরে বলতে গেলে মানে এই ভাবনাগুলো আমার মনে হয়েছে যে একটু এইভাবে যদি ভাবা যায় কেমন হয়, যার মধ্যে যেমন নাসির হোসেনের কবিতার কথাও আমার মনে হয়েছে। স্যার, আপনাকে দেখতে পাচ্ছি না। খুব সুন্দর শুনছিলাম। স্যার, শোনা যাচ্ছে কি? ওনার মনে হচ্ছে নেটটার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একটু ওয়েট করুন, দেখুন যদি আসে। হ্যাঁ, হ্যাঁ। আমরা আপাতত একটু যান্ত্রিক গোলযোগে পড়েছি। স্যারের ক্ষেত্রে একটুখানি ফোন থেকে শুরু করতে হচ্ছিল, ওনার একটু ল্যাপটপে সমস্যা হচ্ছিল। স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, মনে হয় পাওয়া হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এবার ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম, কোনোভাবে বেরিয়ে গিয়েছিল। হুম। তো যেটা এবার আমি শেষের দিকে আসছি এবার একটু। আচ্ছা, সময় শেষ হয়ে যায়নি তো? আর মানে কতক্ষণ আছে সময়? স্যার, আর সময় আসলে ঠিক আছে, মিনিট পাঁচেক। হ্যাঁ, হ্যাঁ, মিনিট 5 কি লাগবে আমার। হ্যাঁ, যেটা এবার শেষের দিকে বলবার, যে রূপকথার গল্পগুলোর মধ্যে যে সমাজকে খুঁজতে চাওয়া হয়, যে এই সমাজ ভাবনার প্রতিফলন। এবং আমাদের শিবাজী বন্দ্যোপাধ্যায়ের একটা প্রবন্ধ পড়েছিলাম আমরা, ওই গোপাল রাখাল দ্বন্দ্ব সমাসে, এই রূপকথা নিয়ে, যেখানে রাক্ষসী এবং সেই অর্থে যারা একটু কথা না শোনা অবাধ্য মহিলাদের প্রতীক, আধুনিক কথা আর সনাতন, এই দুয়ের মধ্যে, অর্থাৎ সেই মানুষ রানী বা অনুগত রানী, আর রাক্ষসীরা হচ্ছে সেই অর্থে মডার্নিটির প্রতীক। এই ব্যাখ্যাটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি, যে এইভাবে কি দেখা উচিত যে ওই তারাই হচ্ছেন আধুনিকতার প্রতীক, তাই তাদের রাক্ষসী বলে দেখে দিচ্ছে সমাজ, তাই তারা রাক্ষসী রানী? নাকি রাক্ষসী রানীরা মেয়েদের যে ক্ষেত্রে যারা সংসার ভাঙছে বা যারা খুব অত্যাচারী, যারা নিজের স্বামীর মনোযোগটাকে কেড়ে নিচ্ছে, আমরা তো আমাদের মঙ্গল কাব্যগুলো পড়েছি, লহনা খুল্লনার গল্প, তো সেই সতীন সমস্যাগুলোর থেকেই কিনা রাক্ষসী রানীর উদ্ভব নয়? তো সেখানে এই ধরনের ওই আধুনিক নারী বা একটু সনাতন নারী বা আদর্শ অনুগতা নারী, এইভাবেই কি কাহিনীকে দেখাটা বাঞ্ছনীয়? এই প্রশ্নটা আমার মনে জেগেছে ওনার লেখাটা পড়তে গিয়ে, যে এই বিপরীত প্রশ্নটাও তো তোলা যায়। তা সুতরাং রূপকথার যে আবহগুলো আমরা কখনো আমরা কল্পবিজ্ঞানে, কখনো আমরা পরিবেশ ভাবনায়,
কখনো বা কবিতার উত্তরাধুনিক চেতনায় এইভাবে যে আমরা খুঁজে পাই, কিংবা ম্যাজিক্যাল রিয়েলিজমের মধ্যেও আমরা কোথাও ওই রূপকথার ভিতর দিয়ে যে সমাজের সমালোচনার বিভিন্ন সূত্রগুলোকে আমাদের সাহিত্যিকরা বিভিন্ন সময় তুলে আনেন, সেটা সেকালেও যেরকম এনেছেন, 19 শতকে এনেছেন, 20 শতকেও এসেছে, এবং এই 21 শতকেও রূপকথা কিন্তু বারংবার আমাদের সামনে এনে হাজির হয়। আমরা যখন ছাত্রদের সঙ্গে মেটামরফোসিস গল্প আলোচনা করি, আমি যখন ছাত্রদের সঙ্গে কাফকার, কিংবা আমি যখন বলি ম্যাক্সিম গোর্কির ইতালির রূপকথার কথা, তখনও লক্ষ্য করি যে মেটামরফোসিসের মধ্যে যতই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস থাকুক না কেন, সেখানেও কিন্তু ওই মেটামরফোসিস, যেটা রূপকথার অন্যতম একটা শর্ত, যে রূপান্তরের জায়গা, যেটা আপনারা অনেকেই একটা বইয়ের সঙ্গে নিশ্চয়ই পরিচিত, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের এ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন, যে ফেয়ারি টেলস, অথবা যার একটা বিকল্প বই আছে মেরিনা ওয়ার্নারের ওয়ান্স আপন আ টাইম, যে ওখানে ম্যাজিক অ্যান্ড মেটামরফোসিস বলে একটা অধ্যায় আছে, যার নাম হচ্ছে উইথ এ টাচ অফ আর ওয়ান্ড। এই জাদুদণ্ডে পরি সবকিছু পাল্টে দেয়, সেই কাউকে ব্যাঙ বানিয়ে দেয়, তো কাউকে কুমড়োকে বানিয়ে দেওয়া হয় রথ। এই যে মেটামরফোসিস গুলো, এই ব্যাপারগুলো তো ঘটেছে আমাদের কাফকার গ্রেগরের জীবনে। যদিও রূপকথার শেষে একটা সমাধান আছে, স্বপ্ন পূরণ আছে, গ্রেগরের ক্ষেত্রে মৃত্যু ঘটে, সে কারণ সেটা আধুনিক রূপকথার একটা আধুনিক চেহারা নিয়েছে, যেখানে আর সেই স্বপ্ন পূরণ হয় না, যেখানে বেদনার আমরা সন্তান, জীবনানন্দের ভাষায় বলতে গেলে, যে সেখানে বেদনাটাই সত্য, সেখানে সৌন্দর্য অন্ধকার ক্ষুধার বিবরে হাত রাখে, সৌন্দর্য রাখিছে হাত অন্ধকার ক্ষুধার বিবরে, সেখানে ওই রূপকথার সরল সমাধানগুলো সম্ভব হয়ে ওঠে না। আর যখন ম্যাক্সিম গোর্কি ইতালির রূপকথা রেখেন, তখন তিনি উদ্ধৃত করেন হান্স আন্ডারসনের সেই বিখ্যাত কথা, যে জীবনের চেয়ে বড় রূপকথার কিছুই নয়, এবং সেখানে নামেই সেটা ইতালির রূপকথা, কিন্তু সেই রূপকথা আসলে জীবন নির্ভর রূপকথা। সেখানে ধর্মঘট বিষয়বস্তু হয়, সেখানে শহীদের মা বিষয়বস্তু হয়, সেখানে খ্রিস্টের জন্ম বিষয়বস্তু হয়, যেখানে এরকম লাইন গোর্কি লেখেন, পৃথিবীর সেরা গান হলো শিশুর হাসি। যে শিশুর হাসির কথা আমরা আমাদের যে পিটার প্যানের কাহিনী, সেইখানে আমরা এই হাসির কথা খুব চমৎকার ভাবে পেয়েছিলাম। ব্যারি যখন পিটার প্যানে লিখেছিলেন, শিশুর প্রথম হাসি অসংখ্য টুকরো হয়ে ছড়িয়ে জন্ম দিয়েছিল পরীদের, প্রত্যেক শিশুরই একজন নিজস্ব পরী আছে। ফলে রূপকথার ভিতরে আমরা আসলে জীবনের গল্প বলতে চাই। রূপকথার যাবতীয় আবহ কখনো আমাদের সেই নাসির হোসেনের ভাষায় সাহসী আর অভিযাত্রী করে তোলে, কখনো বা রূপকথার ভিতরে আমরা সেই স্বপ্নে পাওয়া রাজকন্যার কাছে পৌঁছতে চাই। আমি একদম শেষে এসে আমার নিজের একটা কবিতা দিয়ে শেষ করছি, কারণ একসময় রূপকথার এই আবহে আমি নিজের অনেকগুলো কবিতা লিখেছিলাম, যার মধ্যে একটি কবিতার নাম হচ্ছে অপরূপ কথা। পুনর্লিখিত হচ্ছে ঠাকুরমার ঝুলি, শতবর্ষ পরে সূচ রাজপুত্রের গল্প, যদিও সমস্ত সূচ পিঠের ভিতরে এবং বিক্ষত হাত, জল, গাঢ় জল, বুকের গভীরে, চোখের ভাষায়, কখনো জীবন, কখনো মৃত্যুর শব্দ, শ্বাসরোধী অন্ধকার, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তাই ডাকি তাকে, তোমাদের, তোমাকেও, এখন দহন বেলা। রূপকথাই দহন বেলাতেও কখনো যন্ত্রণার, কখনো স্বপ্নের, কখনো অভিযাত্রার সঙ্গী হয়ে ওঠে, এবং আমরা সেই কোথাও যেন রবীন্দ্রনাথের কাছেই ফিরে গিয়ে বলি, দেবান্তরের পাথার পেরোই রূপকথা। নমস্কার। নমস্কার স্যার, আমরা ভীষণ ভালো সমৃদ্ধ একটা বক্তৃতা শুনলাম। সামান্য ইকো হচ্ছে মনে হচ্ছে। যাই হোক, অনেক ধন্যবাদ স্যার। আমরা তো হয়েছি, এবং মানে উত্তরাধুনিক যুগের পরিস্থিতি থেকে ক্রমশ রূপকথার মধ্যে যে পশু পাখি এবং চারপাশকে নিয়ে চলার যে প্রবণতা রূপকথার মধ্যে আমরা পাই, এবং সবার শেষে এসে আপনি শেষ করলেন আপনার একটা লেখা আমরা শুনতে পেলাম,
খুব ভালো লাগলো। আমাদের সময় একটু পার হয়েছে, সুতরাং আমি আর কথাটা দীর্ঘায়িত করবো না। একাডেমি অফ ফোকলোরের তরফে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানাবেন। আজকের মতো শেষ করছি বক্তব্য। পরের সপ্তাহে শনিবার আবার আমরা দেখা। নমস্কার।